নমস্কার, আমার ইউটিউব চ্যানেল জ্ঞানের শিখায় আপনাদেরকে পুনরায় স্বাগত জানাই। আমার আজকের আলোচ্য বিষয়টি হলো ইংলিশ গ্রামারের ক্লজ এবং ক্লজের আমি আজকে তৃতীয় ভাগটি নিয়ে আলোচনা করব। আজকে আমরা জেনে নেব সাবঅর্ডিনেট ক্লজের যে তিনটি ভাগ, তার মধ্যে দ্বিতীয় ভাগ যেটি অ্যাডজেক্টিভ ক্লজ সেই সম্বন্ধে। তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক যে অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে। বলা হচ্ছে adjective clause does the work of an adjective in a sentence qualifying a noun or a pronoun। অর্থাৎ adjective clause কি হিসাবে কাজ করে? work of an adjective, একটি adjective হিসাবে কাজ করে। কার adjective? একটি সেন্টেন্সে adjective হিসেবে কাজ করে এবং কার adjective হিসেবে কাজ করে? একটি নাউন অথবা একটি প্রোনাউনের adjective হিসেবে কাজ করে। অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজটা একটি সেন্টেন্সের মধ্যে থাকা নাউন অথবা প্রোনাউনকে কোয়ালিফাই করে বা তার কোনো গুণ দোষ অবস্থাটাকে বোঝাতে সাহায্য করে, সেটাই হলো অ্যাডজেক্টিভ ক্লজ। এবার দেখে নেওয়া যাক অ্যাডজেক্টিভ ক্লজের এক্সাম্পল কিছু। প্রথম এক্সাম্পল বলা হচ্ছে আই নো দ্য বয় হু ডিড ইট। আমি একটি বালককে জানি যে এই কাজটা করেছিল বা যে এটা করেছিল। আই নো দ্য বয় হু ডিড ইট। এখানে অ্যাডজেক্টিভ ক্লজটি হচ্ছে হু ডিড ইট, যে এটি করেছিল। এখানে হু ডিড ইট এই যে ক্লজটা, এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ কেন বলছি আমরা? কারণ এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলছি কারণ আই নো দ্য বয়, আমি বালকটাকে চিনি, হু ডিড ইট, যে এটা করেছিল। এটি যে অ্যাডজেক্টিভ ক্লজ, এটা কাকে ব্যাখ্যা করছে? এই যে দ্য বয়, বয় হচ্ছে একটি নাউন, সেই নাউনকে ব্যাখ্যা করছে এই অ্যাডজেক্টিভ ক্লজটা, কোয়ালিফাই করছে এই নাউনটাকে। অর্থাৎ এই বালকটার গুণ দোষ বা কোনো কিছু সম্বন্ধে বলছে, তাহলে সেটা হলো আমার অ্যাডজেক্টিভ ক্লজ। আর এই অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে যে হু শব্দটা, এই হুটা হলো আসলে রিলেটিভ প্রোনাউন, একটি রিলেটিভ প্রোনাউন। যেহেতু বয় একজন ব্যক্তি, একজন মানুষ, সেক্ষেত্রে আমরা হু দিয়ে এটাকে যুক্ত করলাম, হু ডিড ইট। অ্যাডজেক্টিভ ক্লজটা আমরা লিখব হু দিয়ে। 2 নম্বর উদাহরণ কি? দিস ইজ দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন। এটা হলো সেই জায়গাটা যেখানে সে জন্মেছিল। তাহলে এখানে অ্যাডজেক্টিভ ক্লজ হলো হোয়ার হি ওয়াজ বর্ন, যেখানে সে জন্মেছিল। এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। এটা কাকে কোয়ালিফাই করছে? একটি নাউন। তাহলে এক্ষেত্রে সেন্টেন্স নাউন কোনটা? দ্য প্লেস, এই প্লেসটা। এটা একটা জায়গা বোঝাচ্ছে, প্লেস মানে জায়গা, তাহলে এটা একটা নাউন। সেই নাউনটাকে কোয়ালিফাই করছে কে? এই অ্যাডজেক্টিভ ক্লজটা, হোয়ার হি ওয়াজ বর্ন, যেখানে সে জন্মেছিল। তাহলে এটা একটা গুণ দোষ বা অবস্থা বোঝাচ্ছে, একটা জায়গাকে প্রকাশ করছে, সেই জায়গাটাকে ব্যাখ্যা করছে, প্লেসটাকে। প্লেসটা সম্বন্ধে কিছু বলছে যে এটা এমন একটা প্লেস যেখানে সে জন্মেছিল। আর এক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ ক্লজটাকে করছি কার মাধ্যমে? প্রথম ক্লজের সাথে আমরা এটাকে যুক্ত করছি হোয়ার দিয়ে। হোয়ারটা কি? এটাও একটি রিলেটিভ অ্যাডভার্ব, এটা রিলেটিভ প্রোনাউন নয়, এটা হলো রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব হলো হোয়ার। 3 নম্বর উদাহরণ কি বলছে? আই শ্যাল গিভ আ প্রাইজ টু ওয়ান হু উইল বি এবল টু কমপ্লিট দ্য ওয়ার্ক। আমি একটা পুরস্কার দেবো যে কেউ একজনকে, ওয়ান, কোনো একজনকে আমি একটা পুরস্কার দেবো, হু উইল বি এবল টু কমপ্লিট দ্য ওয়ার্ক, যে কাজটা সম্পূর্ণ করতে পারবে। অর্থাৎ যে কাজটা সম্পূর্ণ করতে পারবে আমি তাকে একটা পুরস্কার দেবো। তাহলে এখানে হু উইল বি এবল টু কমপ্লিট দ্য ওয়ার্ক হলো অ্যাডজেক্টিভ ক্লজ। এটা কার অ্যাডজেক্টিভ হচ্ছে? হু উইল বি এবল টু কমপ্লিট দ্য ওয়ার্ক, যে এই কাজটা সম্পূর্ণ করতে পারবে। এটা কার সম্বন্ধে বলা হচ্ছে? কোনো একজনের সম্বন্ধে। এখানে ওয়ান বলতে কোনো একজন, কোনো একজন ব্যক্তি সম্বন্ধে বলা হচ্ছে যে কিনা এই কাজটা কমপ্লিট করতে পারবে। তাহলে এখানে ওয়ানটা হলো কি? নাউন। কোনো একজন বলতে বোঝাচ্ছে কোনো একটা ব্যক্তির কথা বলছে, সেই ব্যক্তিটাকেই পুরস্কার দেবো আমি। আই শ্যাল গিভ আ প্রাইজ টু ওয়ান, আমি সেই ব্যক্তিটাকে পুরস্কার দেবো হু উইল বি এবল টু কমপ্লিট দ্য ওয়ার্ক, যেই কাজের সম্পূর্ণ করতে পারবে। তাহলে এখানে এই ওয়ান নাউনটাকে কোয়ালিফাই করছে হু উইল বি এবল টু কমপ্লিট দ্য ওয়ার্ক। এই টোটাল অ্যাডজেক্টিভ ক্লজটা এই ওয়ানকে কোয়ালিফাই করছে। তাহলে এটা আমার অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেল।
হুটা একই রকমভাবে এটা রিলেটিভ প্রোনাউন একটা। তারপর 4 নম্বর উদাহরণ বলছে কি, দিস ইজ দ্য রিজন হোয়াই হি ফেল্ড। এটা হলো সেই কারণ যে কারণে সে ফেল করেছিল, হোয়াই হি ফেল্ড। দিস ইজ দ্য রিজন হোয়াই হি ফেল্ড, এটাই হলো সেই কারণ যে কারণে সে ফেল করেছিল। তাহলে এখানে হোয়াই হি ফেল্ড হলো কি, কেন সে ফেল করেছিল, কেন সে ফেল করেছিল বা কি কারণে সে ফেল করেছিল, সেই কারণটা কোনটা, দিস ইজ দ্য রিজন, এটাই হলো সেই কারণ হোয়াই হি ফেল্ড, যে কারণে সে ফেল করেছিল। এখানে হোয়াই বলতে কেন না বুঝিয়ে মোটামুটি বোঝাচ্ছে যে কারণে সে ফেল করেছিল। দিস ইজ দ্য রিজন, এটাই হলো সেই কারণ হোয়াই হি ফেল্ড, যে কারণে সে ফেল করেছিল। তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। এটা অ্যাডজেক্টিভ ক্লজটা কাকে কোয়ালিফাই করছে বা এটা কার অ্যাডজেক্টিভ হচ্ছে, এখানে নাউন অথবা প্রোনাউন কোনটা, এখানে নাউন হলো দ্য রিজন, কারণ। কি কারণে সে ফেল করেছিল, সরি, দিস ইজ দ্য রিজন, এটা হলো সেই কারণ। কিসের কারণ এটা, হোয়াই হি ফেল, যে কারণে সে ফেল করেছিল। অর্থাৎ ফেল করবার কারণ হচ্ছে এই যে দ্য রিজন। তাহলে এটাকে কোয়ালিফাই করছে কে, এই রিজনটাকে কোয়ালিফাই করছে এটা। এটা আসলে কিসের কারণ, এটা আসলে ফেল করবার কারণ। কি কারণে সে ফেল করেছিল, সেই ফেল করবার কারণ, এটা দ্য রিজন। তাহলে এটা হলো আমার এখানে নাউন, এই রিজনটাকে কোয়ালিফাই করছে কেন সে ফেল করেছিল। আমি যদি এই সেন্টেন্সটা না বলি হোয়াই হি ফেল, কেন সে, যে কারণে সে ফেল করেছিল, এটা যদি না বলি, আমি যদি শুধু বলি দিস ইজ দ্য রিজন, এটা হলো সেই কারণ, তা আমি কি বুঝতে পারছি আসলে কারণটা কিসের, ফেল করবার না পাস করবার নাকি অন্য কিছুর কারণ। যখনই আমি বললাম হোয়াই হি ফেল্ড, তখন এটা বোঝা গেল এই রিজনটা আসলে ফেল করবার কারণ। তো এক্ষেত্রে এই রিজনটাকে কোয়ালিফাই করছে হোয়াই হি ফেল্ড, এই সেন্টেন্সটা। তাহলে এটা আমার হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। আর হোয়াইটা হচ্ছে আমার রিলেটিভ অ্যাডভার্ব। অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো বস্তু বা কোনো নাউনকে যখন আমরা কোয়ালিফাই করছি, মানে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছি, তখন আমরা সাধারণত হু, হুইচ, হুজ, হুম, দ্যাট, অ্যাজ এগুলো আমরা ব্যবহার করছি। কিন্তু যখন কোনো জায়গা বোঝাচ্ছি, প্লেস, এক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি, রিলেটিভ অ্যাডভার্ব। আর যখন কোনো রিজন, কারণ, মানে এর কোনো প্রাণ নেই, এটা একটা বস্তু বা কোনো ইনট্যাঞ্জেবল জিনিস, মানে যাকে ছোঁয়া যায় না, কারণ, এটা কি কোনো বস্তু, কোনো বস্তু নয়, কোনো কিছুর কারণ। তাহলে এক্ষেত্রে আমরা সবসময় রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে অ্যাডভার্বিয়াল, সরি, অ্যাডজেক্টিভ ক্লজটা যুক্ত করব রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে। আর কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে যদি আমরা, এই রিলেটিভ প্রোনাউনগুলো আসলে কি, রিলেটিভ প্রোনাউনগুলো হচ্ছে হু, হুইচ, হুজ, হুম, দ্যাট, অ্যাজ, মানে কে, কোনটা, কার, কাকে, যেটা, অ্যাজ, যেহেতু, এইরকম বোঝাচ্ছে। আবার রিলেটিভ অ্যাডভার্ব হিসেবেও আমরা অ্যাজটাকে ব্যবহার করি অনেক ক্ষেত্রে। রিলেটিভ অ্যাডভার্ব মূলত যেগুলো হয় হোয়েন, কখন, হোয়ার, কোথায়, হাউ, কিভাবে, হোয়াই, কেন, বা যে কারণে, এরকমও বোঝায়। হোয়েন্স, এটা ওই কখন বলতে বোঝায়, অনেকটা কাছাকাছি মানে হোয়েনের সাথে। আর রিলেটিভ অ্যাডভার্ব হয়ে গেল এগুলো, আর রিলেটিভ প্রোনাউন হচ্ছে এগুলো। তো আমরা এগুলো কখন ব্যবহার করছি, মূলত রিলেটিভ প্রোনাউন এগুলো মূলত ব্যবহার হয় কোনো প্রাণ আছে এরকম কোনো ব্যক্তি বা প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রাণীদের ক্ষেত্রে ব্যবহার করা মূলত দ্য বয়, একজন মানুষ আর কি, সে বালকটা। তো সেক্ষেত্রে আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করলাম, মানে অ্যাডজেক্টিভ ক্লজটার শুরুতে আমরা হু দিয়ে যুক্ত করলাম, অর্থাৎ একটা রিলেটিভ প্রোনাউন দিয়ে যুক্ত করলাম। আবার এক্ষেত্রে 3 নম্বর উদাহরণে থাকা ওয়ান, কোনো একজনকে বোঝাচ্ছে, যাকে আমরা পুরস্কারটা দিচ্ছি, যাকে আমি পুরস্কারটা দেবো, তাহলে সেটা একজন কোনো ব্যক্তি বোঝাচ্ছে। সেক্ষেত্রেও হু, অর্থাৎ আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করলাম, অর্থাৎ কোনো ব্যক্তির কথা বোঝাচ্ছি, অর্থাৎ যার প্রাণ আছে। কিন্তু যখন দ্বিতীয় উদাহরণে ছিল দ্য প্লেস, এটাও একটা নাউন, কিন্তু আমরা সেখানে রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে যুক্ত করলাম, কারণ প্লেস বলতে একটা জায়গা বোঝাচ্ছে, যেখানে সে জন্মেছিল। হোয়ার বলতে আমরা যেখানে বোঝাচ্ছি, এটা আসলে রিলেটিভ অ্যাডভার্ব, মানে এগুলো কোনো প্রাণীর ক্ষেত্রে ব্যবহার হচ্ছে না, বা প্রাণ আছে বা কোনো ব্যক্তি বা কোনো প্রাণীর কোনো পশু, এদের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে না। একটা প্লেস, জায়গা বোঝাচ্ছে, মানে যার কোনো প্রাণ নেই। আবার দ্য রিজন, কারণ,
এটা কোনো বস্তুও নয়, এটা কিছু না, এটা একটা ইনট্যাঞ্জিবল জিনিস, অর্থাৎ যাকে ছোঁয়া যায় না। কারণ, রিজন, এটাকে ব্যাখ্যা করছে। তাহলে এটাও একটা কি, রিলেটিভ অ্যাডভার্ব। এবার দেখে নিই অ্যাডজেক্টিভ ক্লজের আরও কতগুলি উদাহরণ। এই উদাহরণগুলোর ক্ষেত্রে আগে পড়ে নেওয়া দরকার হেডিংটা এখানে কি বলছে। বলা হচ্ছে দ্য রিলেটিভ প্রোনাউন অর রিলেটিভ অ্যাডভার্ব ইজ অফেন অমিটেড হোয়েন ইট উড হ্যাভ বিন ইন দ্য অবজেক্টিভ কেসেস। অর্থাৎ এক্ষেত্রে অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে আমরা যে রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্বের ব্যবহারগুলো করি সেগুলো আমরা এই সেন্টেন্সে করব না। কিন্তু কেন করব না, কেন সেগুলোকে অমিট করা হবে, সেই কারণটাই জেনে নেব। প্রথম উদাহরণে বলা হচ্ছে দ্যাট ইজ দ্য ম্যান হুম আই স। এটা হলো সেই ব্যক্তি যাকে আমি চিনি। হুম মানে যাকে বোঝাচ্ছে। এক্ষেত্রে হুমটা ব্র্যাকেটে রেখেছি কারণ আমরা হুমটা লিখবো না। দ্যাট ইজ দ্য ম্যান আই স, যদি হুমটাকে বাদ দিই তাহলে সেন্টেন্সটা এরকম দাঁড়াচ্ছে, দ্যাট ইজ দ্য ম্যান আই স, আমি সেই ব্যক্তিটাকে দেখেছিলাম। সরি, দ্যাট ইজ দ্য ম্যান, এটা হলো সেই ব্যক্তি, আই স, আমি দেখেছিলাম। এক্ষেত্রে আমরা হুমটা ব্যবহার করব না। দ্বিতীয় সেন্টেন্সে আছে কি, দ্য বুক হুইচ হি বট হ্যাজ বিন লস্ট। বইটা হুইচ হি বট, যেটা সে কিনেছিল, হারিয়ে গেছে। দ্য বুক, বইটা, হুইচ হি বট, যেটা সে কিনেছিল, হ্যাজ বিন লস্ট। এক্ষেত্রে আমরা যদি হুইচের ব্যবহার না করি তাহলে সেন্টেন্সটা হবে কীরকম, দ্য বুক হি বট হ্যাজ বিন লস্ট। বইটা সে কিনেছিল, যেটা সে কিনেছিল, হ্যাজ বিন লস্ট। অর্থাৎ এখানে আমরা হুইচের ব্যবহার না করলেও এখানে হুইচের অর্থটা কিন্তু প্রকাশ পাচ্ছে। আমরা এক্ষেত্রে হুইচের ব্যবহার করব না। 3 নম্বর উদাহরণে বলছে কি, আই হ্যাভ লস্ট দ্য বুক হুইচ ইউ গেভ মি। আমি বইটা হারিয়ে ফেলেছি যেটা তুমি আমাকে দিয়েছিলে। আই হ্যাভ লস্ট দ্য বুক হুইচ ইউ গেভ মি, এখানে হুইচটা কাকে ইন্ডিকেট করছে, এই বইটাকে। হুইচ ইউ গেভ মি, যেটা তুমি আমাকে দিয়েছিলে, অর্থাৎ এক্ষেত্রে এটাই আমার অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেটা তুমি আমাকে দিয়েছিলে। তাহলে এক্ষেত্রে আমি হুইচের ব্যবহারটা করব না। এক্ষেত্রে আমরা কি বলবো, আই হ্যাভ লস্ট দ্য বুক ইউ গেভ মি, আমি বইটা হারিয়ে ফেলেছি যেটা তুমি আমাকে দিয়েছিলে। অর্থাৎ হুইচ না বসালেও আমরা হুইচের অর্থ প্রকাশ করছি, অর্থাৎ যেটা তুমি আমাকে দিয়েছিলে। 4 নম্বর উদাহরণ কি বলছে, আই হ্যাভ ফরগটেন দ্য স্টোরি দ্যাট হি টোল্ড মি। আমি গল্পটা ভুলে গেছি যেটা তুমি আমাকে বলেছিলে। এক্ষেত্রেও আমরা দ্যাটের ব্যবহার করব না, আমরা দ্যাটটাকে লিখব না। আমরা শুধু বলবো যে আই হ্যাভ ফরগটেন দ্য স্টোরি হি টোল্ড মি, আমি গল্পটা ভুলে গেছি যেটা সে আমাকে বলেছিল। অর্থাৎ দ্যাটের ব্যবহার না করেও আমরা দ্যাটের অর্থ প্রকাশ করতে পারছি। এবার আসি যে কেন আমরা হুম, হুইচ, দ্যাট এগুলো লিখবো না, কেন, তার কারণটা কি। কারণ এক্ষেত্রে হুমটা কাকে ইন্ডিকেট করছে, দ্য ম্যান। এক্ষেত্রে দ্য ম্যানটা কিন্তু কেন, আমরা এখানে বলে দিয়েছি রিলেটিভ প্রোনাউন আর রিলেটিভ অ্যাডভার্বকে আমরা অমিট করব। কেন, হোয়েন ইট উড হ্যাভ বিন ইন দ্য অবজেক্টিভ কেসেস, যখন এটা অবজেক্টিভ কেস থাকবে, অর্থাৎ দ্য ম্যান, এখানে কিন্তু এ আসলে সাবজেক্ট নয়, একে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করছি। অর্থাৎ সেন্টেন্সের এটা উদ্দেশ্য, দ্যাট ইজ দ্য ম্যান, ওইটাই হলো সেই ব্যক্তিটা। এখানে ম্যানটা কিন্তু কোনো কাজ করছে না, অর্থাৎ এ কিন্তু এই দ্যাট ইজ দ্য ম্যান, এই সেন্টেন্সটার বা এই ছোট ক্লজটার কিন্তু কোনো সাবজেক্ট নয়, ম্যানটা হলো অবজেক্ট। তাই যখন আমরা অবজেক্টকে উদ্দেশ্য করে কোনো অ্যাডভার্বিয়াল ক্লজ ব্যবহার করব, অর্থাৎ সেক্ষেত্রে যে আমরা রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করছি হুম, সেটা আমরা অমিট করব, সেটা আমরা এড়িয়ে যাব। অর্থাৎ অবজেক্টিভ কেস থাকলে, অর্থাৎ এক্ষেত্রে যে নাউনটা আমরা ব্যবহার করছি দ্য ম্যান, এটা আসলে এখানে সেন্টেন্সটাতে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। দ্যাট ইজ দ্য ম্যান, এটাই হলো সেই ব্যক্তিটা যাকে আমি চিনি। সেই জন্য ম্যানটা যেহেতু অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই এক্ষেত্রে আমরা হুমটাকে অমিট করব, আমরা শুধু বলবো দ্যাট ইজ দ্য ম্যান আই স। ঠিক একইভাবে সেকেন্ড সেন্টেন্সটাও কি বলছে, দ্য বুক হুইচ হি বট হ্যাজ বিন লস্ট, যেটা সে কিনেছিল হারিয়ে গেছে। তাহলে এখানে বুকটা কি, এটা নাউন, কিন্তু এটা আসলে একটা অবজেক্ট, এটা কিন্তু কোনো, এই সেন্টেন্সটা কিন্তু কোনো সাবজেক্ট নয়, অর্থাৎ বুকটা কিন্তু এখানে কোনো সাবজেক্ট হচ্ছে না। তাহলে বুকটা এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। হি বট হ্যাজ বিন লস্ট,
সে কি কিনেছিল? বইটা কিনেছিল, অর্থাৎ যে বইটা সে কিনেছিল সেটাই হারিয়ে গেছে। তাহলে এখানে বইটা কি? একটা অবজেক্ট। সেক্ষেত্রে আমরা হুইচের ব্যবহার করলাম না আমরা, যেহেতু অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাই অবজেক্টের পরে আমরা কোনো রিলেটিভ অ্যাডভার্ব বসাচ্ছি না। আবার তৃতীয় সেন্টেন্সে কি? আই হ্যাভ লস্ট দ্য বুক হুইচ ইউ গেভ মি। আমি বইটা হারিয়ে ফেলেছি যেটা তুমি আমাকে দিয়েছিলে। অর্থাৎ এক্ষেত্রেও বুকটা কিন্তু অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। আই হ্যাভ লস্ট দ্য বুক, আমি বইটা হারিয়ে ফেলেছি। আমি কি হারিয়ে ফেলেছি? আমি বইটা হারিয়ে ফেলেছি। তাহলে বইটা হলো অবজেক্ট একটা। তাই এক্ষেত্রেও আমরা অবজেক্টের পরে আমরা রিলেটিভ অ্যাডভার্বটা ব্যবহার করছি না। ঠিক একইভাবে 4 নম্বর সেন্টেন্সে কি বলছে? আই হ্যাভ ফরগটেন দ্য স্টোরি দ্যাট হি টোল্ড মি। আমি গল্পটা ভুলে গেছি যেটা তুমি আমাকে বলেছিলে। তাহলে এক্ষেত্রে দ্য স্টোরিটা কি? গল্প। এটাও কিন্তু এক্ষেত্রে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, কারণ আমি প্রথম ক্লজে বলছি কি আই হ্যাভ ফরগটেন দ্য স্টোরি, আমি গল্পটা ভুলে গেছি। আমি কি ভুলে গেছি? আমি গল্প অর্থাৎ স্টোরিটা ভুলে গেছি। তাহলে এক্ষেত্রে এই সেন্টেন্সে অবজেক্ট হচ্ছে কি? দ্য স্টোরি। তাই অবজেক্টের পরে আমরা কখনোই রিলেটিভ অ্যাডভার্বটা ব্যবহার করব না। কিন্তু এক্ষেত্রে আগের যে উদাহরণগুলো আমরা দেখেছি তাতে কি লেখা আছে? আই নো দ্য বয় হু ডিড ইট। আমি বালকটাকে জানি যে এটা করেছিল। এক্ষেত্রে বয়টা কি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে? আসলে এখানে বয়টা একটা সাবজেক্টের মতো কাজ করছে। কার ক্ষেত্রে? এই অ্যাডভার্বিয়াল ক্লজটার ক্ষেত্রে। দ্য বয় হু ডিড ইট, বালকটা যেটা সে করেছিল। হু ডিড ইট, যে এটা করেছিল। অর্থাৎ এক্ষেত্রে বয়টা কিন্তু কোনো একটা কাজ করছে, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজের মাধ্যমে আমরা এই বালকটার কোনো একটা কাজকে বোঝাচ্ছি। আই নো দ্য বয়, যদি প্রথম ক্লজটার ক্ষেত্রে দেখি আই নো দ্য বয়, আমি বালকটাকে জানি, এক্ষেত্রে কিন্তু দ্য বয়টা অবজেক্ট। আই নো দ্য বয় যদি আমি হু ডিড ইটটা না বলি, কিন্তু আমি যদি বলি আই নো দ্য বয় হু ডিড ইট, আমি বালকটাকে জানি যে এটা করেছিল, তখনই কিন্তু হু ডিড ইট অর্থাৎ এই অ্যাডভার্বিয়াল ক্লজটার মাধ্যমে আমরা কিন্তু এই বালকটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত করছি। আমি সেই বালকটাকে জানি যে এটা করেছিল, অর্থাৎ এখানে বয়ের একটা কাজ আছে, বয়টা এখানে একটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই আমরা এক্ষেত্রে রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করছি। আবার এখানেও তাই, দিস ইজ দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন, এটা হলো সেই জায়গাটা যেখানে সে জন্মেছিল। অর্থাৎ এক্ষেত্রেও প্লেসটার একটা কাজ বোঝাচ্ছি, মানে প্লেসটাকে ব্যাখ্যা করা হচ্ছে দ্যাট দিস ইজ দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন, অর্থাৎ প্লেসটাও এখানে একটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটা হলো সেই জায়গাটা যেখানে সে জন্মেছিল, অর্থাৎ প্লেসটার একটা ভূমিকা রয়েছে এখানে, অর্থাৎ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাই আমরা এক্ষেত্রে রিলেটিভ অ্যাডভার্বটা ব্যবহার করলাম। এক্ষেত্রেও তাই, এটাও রিলেটিভ প্রোনাউন। আই শ্যাল গিভ আ প্রাইজ টু ওয়ান, আমি একজনকে পুরস্কার দিতে চাই যে এই কাজটা কমপ্লিট করে দিতে পারবে। অর্থাৎ এক্ষেত্রেও কি বোঝাচ্ছে? এখানে এই যে ওয়ান, কোনো একজন, তারও একটা কাজ রয়েছে যে কিনা এই কাজটা সম্পূর্ণ করবে। হু উইল বি এবল টু কমপ্লিট দ্য ওয়ার্ক, যে কাজটা সম্পূর্ণ করতে পারবে। এখানে ওয়ান বলতে কোনো একজন বোঝাচ্ছে, অর্থাৎ কোনো একজন যে কাজটা সম্পূর্ণ করতে পারবে আমি তাকে পুরস্কার দেবো। তাহলে এক্ষেত্রে এই ওয়ান অর্থাৎ কোনো একজন, তারও একটা ভূমিকা রয়েছে, একটা কাজ রয়েছে, তাই আমরা রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করব। 4 নম্বরেও তাই, দিস ইজ দ্য রিজন হোয়াই হি ফেল্ড, এটা হলো সেই কারণ যে কারণে সে ফেল করেছিল। তাহলে এক্ষেত্রে রিজনটা কি? রিজনটা আসলে কিসের কারণ? ফেল হওয়ার কারণ। তাহলে রিজনটা কি? এক্ষেত্রে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, দ্য রিজন হোয়াই হি ফেল্ড, এটা হলো সেই কারণটা যে কারণে সে ফেল করেছিল। অর্থাৎ রিজনটা একটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে এই অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে, ফেল করবার কারণ হিসেবে। তাই এক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ ক্লজে এই রিলেটিভ অ্যাডভার্বটা ব্যবহার করব, কিন্তু এই উদাহরণগুলোতে আমরা করব না, যেহেতু এক্ষেত্রে এক্ষেত্রে আমরা যাকে আমরা নির্দেশ করছি রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্বের মাধ্যমে, সেগুলো এই সেন্টেন্সে অবজেক্ট হিসেবে কাজ করছে। তাই আমরা রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বগুলো ব্যবহার করব না। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরের ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। নমস্কার।